ছেলের ডায়েরিতে আমাকে নিয়ে লেখা প্রেমের গল্প পড়ে স্তব্ধ হলাম। ছেলের মনে মনে আমাকে কি ভাবত জানতাম না। একদিন তার ডায়েরি পড়ে দেখি সে লিখেছে, মাকে নিয়েই আমার স্বপ্ন, ওকেই আমি চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। সন্ধ্যায় রান্না করছিলাম, ছেলে পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি পেছনে না তাকিয়েই বললাম, তোর ডায়েরি পড়েছি। ছেলে আমাকে ঘুরিয়ে নিজের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, আমি তোমাকে চাই, আমার বউ হিসেবে। তুমি আমাকে বিয়ে করবে? আমি ছেলের ঘরে গিয়েছিলাম জামাকাপড় নিতে। তখনই দেখলাম টেবিলের উপর একটা লাল রঙের ডায়েরি। মনে হলো ওটা ওর গার্লফ্রেন্ডের দেওয়া। মাসখানেক আগে ও আমাকে বলেছিল এক মেয়ের সাথে তার প্রেম হয়েছে। আমি খুশি হয়েছিলাম, ভেবেছিলাম বিয়ের কথা পারব। কৌতূহলী হয়ে ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। প্রথম পাতাগুলি সাধারণ কিছু কথা দিয়ে ভরা, স্কুলের কথা, বন্ধুদের কথা। তারপরই চোখে পড়ল আমার নাম। ডায়েরিতে লেখা, মাকে দেখলেই আমার মনে হয় কোন দেবী। আমি ওকে ঘন্টার পর ঘন্টা দেখতে পারি। পরের পাতায় লেখা, মাকে নিয়েই আমার স্বপ্ন, ওকেই আমি চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার ছেলে আমাকে নিয়ে এসব কি লিখেছে? এ কি তার মস্তিষ্কের কোনো বিকৃতি? সন্ধ্যায় রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ পেছন থেকে ছেলে এসে আমাকে জড়িয়ে ধরল। কি রে সৌরভ, কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম, পেছনে না তাকিয়েই। কিছুক্ষণ চুপ। তারপর আমি বললাম, তোর ডায়েরি পড়েছি। ছেলে আমাকে ধরেই ছিল। তারপর হঠাৎ ঘুরিয়ে দিল, আমাকে তার দিকে মুখোমুখি করে। চোখে চোখ রেখে বলল, হ্যাঁ মা, আমি তোমাকে চাই, আমার বউ হিসেবে। তুমি আমাকে বিয়ে করবে? আমার হাত থেকে খুন্তি পড়ে গেল। কি বলছিস তুই? আমি কাপা গলা জিজ্ঞাসা করলাম। মা, আমি আর লুকিয়ে রাখতে পারছি না। সে আমার হাত ধরল। তুমি ডায়েরি পড়েছ, তাহলে সবই জানো। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, আমার বউ হিসেবে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শোভনা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর সুচিত্রা। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। সুচিত্রা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি আজ তোমাদের একটি অদ্ভুত ঘটনার কথা বলতে চাই যা আমার জীবনে ঘটেছিল। এমন একটি ঘটনা যা আমার সারা জীবনের ধারণাকে পাল্টে দিয়েছিল। সব শুরু হয়েছিল গত বছরের শীতের একটি সন্ধ্যায়। আমি তখন বাড়িতে একা ছিলাম। দেবাশিস বিজনেস ট্যুরে বাইরে গেছে, সুচিত্রা তার বান্ধবীর বাড়িতে স্লিপওভারে গেছে, আর অভিজিৎ কলেজের এক প্রজেক্টের জন্য বন্ধুর বাসায় থাকছিল। আমি অভিজিতের ঘরে গিয়েছিলাম জানালা বন্ধ করতে। সেদিন মাঝারি ধরনের ঝড় ছিল এবং জানালা খোলা থাকলে ঘরে জল ঢুকে যেতে পারত। জানালা বন্ধ করার সময় আমার নজর পড়ল তার টেবিলের উপর একটি লাল ডায়েরিতে। আমার মনে হলো ওটা কোনো গার্লফ্রেন্ডের দেওয়া হবে। অভিজিৎ কিছুদিন আগে আমাকে বলেছিল তার একটি প্রেমের সম্পর্ক শুরু হয়েছে। সাধারণত আমি কখনো অভিজিতের জিনিসপত্র নাড়াচাড়া করি না, কিন্তু সেদিন কি জানি কেন একটা অদ্ভুত কৌতূহল জাগল। ডায়েরিটা আমি খুলে ফেললাম। প্রথম কয়েক পাতায় সাধারণ কথাবার্তা ছিল, কলেজের রুটিন, বন্ধুদের সাথে প্ল্যান, পরীক্ষার চিন্তা। কিন্তু তারপর একটা পাতায় আমার নাম দেখে অবাক হয়ে গেলাম। সেখানে লেখা ছিল, মাকে দেখলেই আমার মনে হয় কোনো দেবী। আমি ওকে ঘন্টার পর ঘন্টা দেখতে পারি। আমি অবাক হয়ে আরও পড়তে লাগলাম। পরের পাতায় লেখা ছিল, মাকে নিয়েই আমার স্বপ্ন, ওকেই আমি চাই। আমার বুক ধড়ফড় করে উঠল। এসব কি লিখেছে অভিজিৎ? এ কি কোনো মানসিক বিকৃতি? আমার ছেলে কি আমাকে নিয়ে এমন চিন্তা করে? আমি ডায়েরিটা বন্ধ করে রেখে দিলাম, কিন্তু সারারাত ঘুমাতে পারলাম না। পরদিন অভিজিৎ বাড়ি ফিরল। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল। সন্ধ্যায় রান্নাঘরে রান্না করছিলাম, এমন সময় হঠাৎ পেছন থেকে অভিজিৎ এসে আমাকে জড়িয়ে ধরল। আমি চমকে উঠলাম, কিন্তু পেছনে তাকালাম না। কি রে অভি, কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম, চেষ্টা করলাম যাতে আমার কণ্ঠস্বরে ভয় না ধরা পড়ে। অভিজিৎ কিছুক্ষণ চুপ করে থাকল। আমি আর থাকতে পারলাম না। বললাম, তোর ডায়েরি পড়েছি। তার দেহ একটু শক্ত হয়ে গেল। তারপর হঠাৎ সে আমাকে ঘুরিয়ে তার দিকে করল।
চোখে চোখ রেখে বলল, হ্যাঁ মা, আমি তোমাকে চাই আমার বউ হিসেবে। তুমি আমাকে বিয়ে করবে? আমার হাত থেকে খুন্তি পড়ে গেল। কি বলছিস তুই? আমি কাপা গলা জিজ্ঞাসা করলাম। মা, আমি আর লুকিয়ে রাখতে পারছি না। সে আমার হাত ধরল। তুমি ডায়েরি পড়েছ, তাহলে সবই জানো। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, আমার বউ হিসেবে চাই। আমি বিস্ময়ে ভয়ে জমে গেলাম। এসব কি শুনছি আমি? আমার নিজের ছেলে আমাকে এভাবে দেখে? তুই কি বলছিস অভি? আমি তোর মা। আমি রাগে ঘৃণায় চিৎকার করে উঠলাম। অভিজিতের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। তুমি কি সত্যিই আমার মা, শোভনা? আমি থমকে গেলাম। সে আমাকে নাম ধরে ডাকল। কি বলছিস তুই? আমি আবার জিজ্ঞাসা করলাম। আমি সব জানি, অভিজিৎ শান্ত গলায় বলল। তুমি আমার আসল মা নও। আমার আসল মা অঞ্জলি রায়চৌধুরী, যিনি ২০ বছর আগে নিখোঁজ হয়েছিলেন। তুমি তাকে হত্যা করে আমাদের জীবনে ঢুকেছ গু। আমি মাথা ঝাঁকালাম। কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? আমি তোর মা। কোনো অঞ্জলি নয়। প্রমাণ আছে আমার কাছে, অভিজিৎ বলল। আমার ডায়েরিতে যা লিখেছি সেগুলো তোমাকে ফাঁদে ফেলার জন্য। আমি জানতাম তুমি ডায়েরি পড়বে। যে মহিলা আমাকে জন্ম দিয়েছে তাকে হত্যা করার পর তুমি তার জায়গা নিয়েছ। আমার মনে হলো আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। কি বকছিস তুই? এসব কোথায় পেলি? অভিজিৎ তার পকেট থেকে একটা ফটো বের করে আমার সামনে ধরল। এই দেখো, আমার আসল মা। ছবিতে এক মহিলাকে দেখা যাচ্ছিল, যিনি আমার মতোই দেখতে, কিন্তু একটু আলাদা। আমি বিহ্বল হয়ে গেলাম। তুমি আমার আসল মায়ের চেহারার সাথে মিল আছে বলেই তোমাকে বেছে নিয়েছিলে, অভিজিৎ বলল। কিন্তু আমি ছোট থাকলেও আমার মায়ের মুখ মনে আছে। আমি ছোটবেলা থেকে অনুসন্ধান করেছি এবং সব খুঁজে পেয়েছি। আমি কান্নায় ভেঙে পড়লাম। তুই কিছুই জানিস না, অভি। আমি তোর মা। আমি তোকে ৯ মাস পেটে ধারণ করেছি। তোর জন্ম দিয়েছি। অভিজিৎ আমার কথা শুনছিল না। সে বলল, আজ আবার তুমি ধরা পড়বে। পুলিশ এখনই আসবে। আমি তাদের সব বলেছি। সেই মুহূর্তে দরজার বেল বাজল। আমি ভয়ে জমে গেলাম। সত্যিই কি পুলিশ এসেছে? আমি কি করে দোষ থেকে বাঁচব? দরজা খুলতেই দেখি অপরিচিত দুজন লোক দাঁড়িয়ে আছে। একজন বলল, শোভনা সেন। আমি থরথর করে কাঁপতে লাগলাম। হ্যাঁ গো। লোকটি পকেট থেকে একটা পরিচয়পত্র বের করল। আমি ইন্সপেক্টর প্রবীর রায়। আপনার সাথে কিছু কথা আছে কি? আমি পিছনে তাকিয়ে দেখি অভিজিৎ দাঁড়িয়ে আছে, চোখে বিজয়ীর হাসি। ইন্সপেক্টর বললেন, আপনি মিসেস অঞ্জলি রায়চৌধুরীর সম্পর্কে কিছু জানেন? না, আমি কাপা গলায় বললাম। আমি কাউকে চিনি না ওই নামে গু। আমরা একটি নতুন তথ্য পেয়েছি। ২০ বছর আগে অঞ্জলি রায়চৌধুরী নিখোঁজ হয়েছিলেন। আপনার ছেলে অভিজিৎ আমাদের জানিয়েছে যে আপনি আসলে তার আসল মা নন এবং তাকে হত্যা করে তার জায়গা নিয়েছেন গু। আমি অভিজিতের দিকে তাকালাম। তার চোখে ঘৃণা। এসব মিথ্যা, আমি চিৎকার করে উঠলাম। আমি ওর মা। ডিএনএ টেস্ট করিয়ে দেখুন। আমরা সেটাই করতে চাই, ইন্সপেক্টর মৃদু হেসে বললেন। আপনার একটি ডিএনএ স্যাম্পল দিতে হবে। আর সেই সাথে অঞ্জলি রায়চৌধুরীর পুরনো জিনিসপত্র থেকে তার ডিএনএ নেওয়া হবে গু। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। এছাড়া আমার কোনো উপায় ছিল না। পরদিন আমরা পুলিশ স্টেশনে গেলাম। সেখানে একজন ডাক্তার আমার মুখের ভেতর থেকে সোয়াব নিলেন ডিএনএ টেস্টের জন্য। অভিজিৎও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেল। ইন্সপেক্টর বললেন ফলাফল আসতে অন্তত ২ সপ্তাহ লাগবে। সেই ২ সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। অভিজিৎ আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। দেবাশিস ও সুচিত্রাকে কিছু বলিনি আমরা, কিন্তু বাড়ির ভেতর যে একটা চাপা উত্তেজনা, তা তারাও টের পাচ্ছিল। ঠিক ১৩ দিন পর ইন্সপেক্টর প্রবীর আমাদের ডেকে পাঠালেন। আমরা সবাই, দেবাশিস, অভিজিৎ, সুচিত্রা ও আমি, পুলিশ স্টেশনে গেলাম। ইন্সপেক্টর একটি খামের ভেতর থেকে রিপোর্ট বের করলেন। ডিএনএ টেস্টের ফলাফল এসেছে, তিনি বললেন। এটি নিঃসন্দেহে প্রমাণ করে যে শোভনা সেন অভিজিতের জৈবিক মা গু। অভিজিৎ লাফিয়ে উঠল। এটা অসম্ভব। রিপোর্ট ভুয়া। না, এটা সত্য, ইন্সপেক্টর দৃঢ়তার সাথে বললেন। কিন্তু এখনও একটি রহস্য রয়ে গেছে। শোভনা সেন এবং অঞ্জলি রায়চৌধুরী দুজনের ডিএনএ প্রায় অভিন্ন।
এমনটি সম্ভব যদি তারা একই জায়গা থেকে আসেন গু। একই জায়গা? আমি অবাক হয়ে বললাম। হ্যাঁ। আমরা আরও অনুসন্ধান করে দেখেছি, অঞ্জলি রায়চৌধুরী একজন যমজ সন্তান ছিলেন। তার বোনকে জন্মের পরই দত্তক দেওয়া হয়। আপনি কিছু জানেন এ ব্যাপারে? আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি সত্যিই দত্তক? আমার বাবা মা কখনো আমাকে বলেননি। কিন্তু আমি কি সত্যিই অঞ্জলির যমজ বোন? ইন্সপেক্টর আরও বললেন, আমাদের অনুসন্ধানে আরও জানা গেছে, অঞ্জলি রায়চৌধুরী আসলে মারা যাননি। তিনি একটি দুর্ঘটনায় স্মৃতিভ্রংশের শিকার হয়েছিলেন এবং দেশের দক্ষিণ প্রান্তে একটি ছোট গ্রামে বসবাস করছেন গু। সে বেঁচে আছে? অভিজিৎ বিস্ময়ে চিৎকার করে উঠল। হ্যাঁ। এবং আমরা তাকে খুঁজে পেয়েছি উ। সেই মুহূর্তে ঘরের দরজা খুলে গেল এবং একজন মহিলা ঢুকলেন। আমি যেন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছি। তিনি আমার অবিকল প্রতিরূপ। আমি অঞ্জলি রায়চৌধুরী, তিনি বললেন। রুমে নিস্তব্ধতা নেমে এল। অভিজিৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দেবাশিস বিস্ময়ে আমার দিকে, তারপর অঞ্জলির দিকে তাকাতে লাগল। তুমি সত্যিই আমার মা? অভিজিৎ অবশেষে বলল। অঞ্জলি তার দিকে তাকালেন। আমি সত্যিই তোমার জন্ম দিয়েছিলাম। কিন্তু তারপর ঘটনাক্রমে আমার জীবন বদলে গেল। আমি একটি দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে ফেলি গে। কিন্তু আপনি আমাদের খোঁজেননি কেন? দেবাশিস জিজ্ঞাসা করল। আমি ২০ বছর ধরে নিজেকে সুমিত্রা দাস নামে চিনতাম। ৬ মাস আগে একটি অপারেশনের পর আমার স্মৃতি ফিরে আসতে শুরু করে। ধীরে ধীরে আমি আমার আসল পরিচয় ফিরে পাই এবং আমার পরিবারকে খুঁজতে শুরু করি গি। তাহলে আমার সন্দেহ সত্য ছিল, অভিজিৎ বলল, আমার দিকে তাকিয়ে। তুমি আমার মা নও, এই মহিলাই আমার আসল মা গে। না অভিজিৎ, অঞ্জলি বললেন। শোভনা সত্যিই তোমার মা? আমরা যমজ বোন। আমরা দুজনেই একই ডিএনএ শেয়ার করি। ডিএনএ টেস্ট বলেছে তুমি তোমার মায়ের সন্তান এবং আমি তোমার আসল মা নই গি। কিন্তু কিভাবে গু? অভিজিৎ বিভ্রান্ত হয়ে গেল। ইন্সপেক্টর প্রবীর বিষয়টি ব্যাখ্যা করলেন। অভিজিৎ, আমরা অঞ্জলি মেডমের ডিএনএ এবং তোমার ডিএনএর তুলনা করেছি। তোমার ডিএনএ শোভনা মেডমের সাথে মিলেছে, অঞ্জলি মেডমের সাথে নয়। তাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে শোভনা মেডমি তোমার জৈবিক মা গে। অভিজিৎ এবার আমার দিকে তাকাল, চোখে অপরাধবোধ ও বিভ্রান্তি। কিন্তু আমি যে ফটোগুলো পেয়েছিলাম, বাবার পুরনো অ্যালবামে গি। দেবাশিস এবার মুখ খুলল। অভি, তুমি যে ফটোগুলো দেখেছিলে সেগুলো সত্যিই তোমার মায়ের। কিন্তু সেই মা এই শোভনাই, অঞ্জলি নয় গে। কিন্তু তাহলে অঞ্জলিকে? কেন তোমরা তার কথা কখনো আমাদের বলনি? অভিজিৎ জিজ্ঞাসা করল। কারণ আমি জানতাম না যে আমার একটি যমজ বোন আছে, আমি বললাম। আমি দত্তক নেওয়া সন্তান, এটাও আমি জানতাম না। আমার বাবা মা মৃত্যুর আগে পর্যন্ত আমাকে কখনো বলেননি গি। এবং আমিও জানতাম না যে আমার একটি যমজ বোন আছে, অঞ্জলি বললেন। ২০ বছর আগে আমি যখন নিখোঁজ হয়ে যাই, তখন আমি ঢাকায় একটি ব্যবসা মিটিংয়ে গিয়েছিলাম। ফেরার পথে আমার গাড়ি দুর্ঘটনায় পড়ে। আমাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু আমার কাছে কোনো পরিচয়পত্র ছিল না এবং আমি স্মৃতিভ্রংশের শিকার হয়েছিলাম গ। একজন স্থানীয় শিক্ষক আমাকে উদ্ধার করেন এবং তার গ্রামে নিয়ে যান। সেখানে আমি সুমিত্রা নামে পরিচিত হই এবং ধীরে ধীরে একটি নতুন জীবন শুরু করি। ৬ মাস আগে একটি ব্রেন সার্জারি করার পর আমার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। আমি আমার আগের জীবন, আমার পরিবার সম্পর্কে স্মৃতি ফিরে পাই উ। আমি তখন কলকাতায় ফিরি এবং আমার পরিবারকে খুঁজতে শুরু করি। কিন্তু আমার বাড়িতে অন্য কেউ বাস করছিল। আমার স্বামী অর্থাৎ দেবাশিস আবার বিয়ে করেছিল, একজন মহিলাকে যে আমার এক্সাক্ট কপি। আমি বিভ্রান্ত হয়ে পড়ি এবং পুলিশের সাহায্য নিই উ। আমরা তখন একটু গভীর অনুসন্ধান করি, ইন্সপেক্টর প্রবীর বললেন। আমরা জানতে পারি যে শোভনা দত্তক সন্তান এবং তার জন্ম সার্টিফিকেট অনুযায়ী তিনি এবং অঞ্জলি একই দিনে, একই হাসপাতালে জন্মগ্রহণ করেছিলেন। ডিএনএ টেস্ট নিশ্চিত করে যে তারা যমজ বোন গ। কিন্তু বাবা কিভাবে শোভনা মাকে বিয়ে করল যদি সে অঞ্জলি মায়ের এত মিল? অভিজিৎ জিজ্ঞাসা করল। দেবাশিস গভীর দীর্ঘশ্বাস ফেলল। এটাই আসল রহস্য, যা আমি তোমাদের কখনো বলিনি। অঞ্জলি যখন নিখোঁজ হয় তখন আমি ভেঙে পড়ি। পুলিশ তাকে খুঁজে পায়নি। ১ বছর পর আমি ব্যবসার কাজে মুম্বাই গিয়েছিলাম। সেখানে হঠাৎ একদিন রাস্তায় একজন মহিলাকে দেখি যে অঞ্জলির হুবহু কপি। আমি তার পিছু নিই এবং দেখি তিনি শোভনা ঘ। আমার মনে হয়েছিল যেন অঞ্জলি ফিরে এসেছে।
আমি শোভনার সাথে কথা বলি, কিন্তু সে অঞ্জলিকে চেনে না। আমি তার সাথে বন্ধুত্ব শুরু করি। ধীরে ধীরে আমি তার প্রেমে পড়ে যাই। তিনি অঞ্জলির মতো দেখতে, কিন্তু ব্যক্তিত্বে আলাদা। আমি কখনো তাকে বলিনি যে সে আমার প্রথম স্ত্রীর মতো দেখতে, কারণ আমি ভয় পেয়েছিলাম যে সে আমাকে ছেড়ে যাবে। সবাই নিস্তব্ধ। অঞ্জলি দেবাশিসের দিকে তাকালেন। তুমি আমাকে ভুলে গিয়েছিলে? না, কখনোই না, দেবাশিস বলল। আমি তোমাকে খুঁজতে থাকি, কিন্তু একসময় বাস্তবতা মেনে নিতে হয়। আমার একটি শিশু সন্তানও ছিল যার দেখাশোনা করতে হতো। অঞ্জলি দীর্ঘশ্বাস ফেললেন। আমি বুঝতে পারি। আমার স্মৃতি ফেরার পর আমিও ভেবেছিলাম তুমি অন্য কাউকে বিয়ে করেছ। কিন্তু আমার যমজ বোনকে, এটা ভাগ্যের কি অদ্ভুত খেলা। আমরা এখন কি করব? অভিজিৎ বিভ্রান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল। আমি দুঃখিত মা, সে আমার দিকে তাকিয়ে বলল। আমি ভুল বুঝেছিলাম। আমি তোমাকে সন্দেহ করেছিলাম, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম। আমি তাকে জড়িয়ে ধরলাম। কোনো সমস্যা নেই অভি। এটা স্বাভাবিক যে তুমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলে। আমরা একসাথে এর থেকে বেরিয়ে আসব। অঞ্জলি সামনে এগিয়ে এলেন। আমার উদ্দেশ্য তোমাদের পরিবার ভাঙ্গা নয়। আমি শুধু আমার অতীত সম্পর্কে জানতে চেয়েছিলাম। এখন আমি জানি। তুমি কোথায় থাকবে? আমি জিজ্ঞাসা করলাম। আমি সেই গ্রামে ফিরে যাব যেখানে আমি বিগত ২০ বছর কাটিয়েছি, অঞ্জলি বললেন। সেখানে আমার একটি স্কুল আছে, আমার ছাত্রছাত্রীরা আছে। না, আমি দৃঢ়তার সাথে বললাম। তুমি আমার বোন। আমি এতদিন জানতাম না যে আমার একটি যমজ বোন আছে। এখন যখন জানলাম, তোমাকে হারাতে চাই না। অঞ্জলি আমার দিকে তাকালেন, তার চোখে জল। তুমি কি সত্যিই চাও আমি থাকি? অবশ্যই। তুমি আমাদের পরিবারের অংশ। আমরা একসাথে থাকব। এই বাড়িতে যথেষ্ট জায়গা আছে। আমি দেবাশিসের দিকে তাকালাম। তাই না? দেবাশিস মাথা নাড়ল। হ্যাঁ, আমাদের বাড়িতে তোমার জন্য সবসময় জায়গা আছে। অঞ্জলি আবেগে ভেঙে পড়লেন। ধন্যবাদ তোমাদের। আমি ভেবেছিলাম তোমরা আমাকে প্রত্যাখ্যান করবে। ১ মাস পরের কথা। আমাদের পরিবারে এখন আরেকজন সদস্য যোগ হয়েছে, আমার যমজ বোন অঞ্জলি। প্রথম কয়েকদিন একটু অস্বস্তি ছিল, বিশেষ করে দেবাশিসের জন্য, কিন্তু ধীরে ধীরে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি। অঞ্জলি এখন শহরের একটি স্কুলে শিক্ষকতা করেন, আর সন্ধ্যায় বাড়িতে এসে অভিজিৎ ও সুচিত্রার পড়াশোনায় সাহায্য করেন। আশ্চর্যজনকভাবে দেবাশিস এখন অঞ্জলি এবং আমার মধ্যে সহজেই পার্থক্য ধরতে পারে। আমাদের ব্যক্তিত্ব, আচরণ, হাসি, সবকিছুতেই আমরা ভিন্ন। অভিজিৎ এখন তার ভুল বুঝতে পেরেছে এবং আমার সাথে তার সম্পর্ক আগের থেকেও গভীর হয়েছে। সে আমার কাছে বারবার ক্ষমা চেয়েছে, আর আমি তাকে বলেছি যে তার কোনো দোষ নেই। আজ অঞ্জলি আমাকে একটি অদ্ভুত প্রশ্ন করলেন। শোভনা, তুমি কখনো অনুভব করেছ যে তোমার জীবনে কিছু অসম্পূর্ণ আছে? যেন তোমার একটা অংশ হারিয়ে গেছে? আমি ভেবে দেখলাম। হ্যাঁ, আমি সারা জীবন একটা অদ্ভুত শূন্যতা অনুভব করেছি। এখন বুঝতে পারছি সেটা তোমার অনুপস্থিতি ছিল। আমারও একই অনুভূতি, অঞ্জলি বললেন। আমি যখন স্মৃতিহীন ছিলাম, তখনও আমি কোথাও কিছু হারানোর অনুভূতি থেকে মুক্ত হতে পারিনি। মানুষের জীবনে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। ভাগ্য আমাদের জন্ম থেকে আলাদা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আবার এক করে দিল। এক যমজ বোন আরেক যমজ বোনকে খুঁজে পেল, একটি অসম্পূর্ণ পরিবার আবার পূর্ণতা পেল। আমি এখন বুঝতে পারি যে সংসারের বন্ধন শুধু রক্তের সম্পর্কে নয়, ভালোবাসাতেও। দেবাশিস, অভিজিৎ, সুচিত্রা এবং এখন অঞ্জলি, আমরা সবাই মিলে একটি পরিবার গড়ে তুলেছি, যেখানে সবাই সবার জন্য আছে। আমার জীবনে অনেক রোমাঞ্চ এসেছে, কিন্তু নিজের যমজ বোনকে খুঁজে পাওয়ার মতো রোমাঞ্চ আর কিছু নেই। আমাদের জীবনের রহস্য এখন উন্মোচিত, এবং আমরা নতুন করে জীবন শুরু করেছি, একসাথে।